আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিও দিয়ে শুরু হবে আইএসটিকিউবির চ্যাপ্টার 2 রিলেটেড যে সেশনগুলো রয়েছে। আচ্ছা, আজকের ভিডিও শুরু করার আগে একটু ব্রিফ দিয়ে নিই আমাদের এই চ্যাপ্টার 2তে আসলে আইএসটিকিউবির উপরে বেস করে কী কী জিনিস আমরা লার্ন করব। সো মূলত আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার টেস্টিং রিলেটেড যে টেকনিক রয়েছে বা কী ধরনের সফটওয়্যার টেস্টিং রয়েছে এগুলোকে ইন ডিটেলস আলোচনা করব, যেমন ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আসলে কী কী ধরনের লাইফ সাইকেল রয়েছে, বাগ লাইফ সাইকেলটা কী জিনিস, এই টোটাল বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা হবে। এই চ্যাপ্টারে মাল্টিপল ভিডিও হবে, আর আমি আমার ভিডিওগুলো একটু লেন্দি করে তৈরি করি এবং আমার ভিডিওতে একটু বেশি বেশি করে এক্সাম্পল দেওয়া ট্রাই করি, যাতে করে সব ভিউয়াররা আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন আইএসটিকিউবির যদি এক্সাম দিতে চাই তাহলে এই রিলেটেড সিলেবাস বা এই রিলেটেড গাইডলাইন্স বা পড়াশোনার জন্য ম্যাটেরিয়ালস আমরা কোথায় পাবো। আপনারা istiqb.org এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এইখানে সার্টিফাইড টেস্টার ফাউন্ডেশন লেভেল, যেটাকে সংক্ষেপে CTFL বলে, সেইটার লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে এই আইএসটিকিউবি ফাউন্ডেশন লেভেলের যে সার্টিফিকেশন রয়েছে তার জন্য আপনাদের কী কী জিনিস স্টাডি করতে হবে বা কী কী জিনিস জানতে হবে। যেমন অলরেডি আমরা ফান্ডামেন্টালস অফ টেস্টিং এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি, যেটা ছিল চ্যাপ্টার 1। এরপরে আমরা এখন যে চ্যাপ্টারটা শুরু করছি সেটি হলো টেস্টিং থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা হলো চ্যাপ্টার 2 এবং এরকম আরও চ্যাপ্টার রয়েছে, টোটাল 6টা চ্যাপ্টার রয়েছে। আর আপনি যদি টোটাল সিলেবাসটা ইন ডিটেলসে পেতে চান তাহলে এখানে পেয়ে যাবেন, ডাউনলোডেবল লিঙ্ক রয়েছে এখানে, এবং এখানে পিডিএফ ফর্মে অ্যারাউন্ড 70 পেজের মতন একটা পেজ পাওয়া যায়। এখানে ওর সবগুলো টপিক যে বিষয়ের উপরে বেস করে মূলত আইএসটিকিউবি এক্সাম প্রিপারেশন নিতে হয় সবগুলোই পেয়ে যাবেন। এবং আফটার প্রিপারেশন আপনি যদি স্যাম্পল এক্সাম দিতে চান, এখানে 4টা সেট অফ কোশ্চেন রয়েছে এবং তার সাথে অ্যান্সারও দেওয়া রয়েছে আলাদা আলাদা পিডিএফে। আপনি আমার এই ভিডিওটা হোক বা এই সিলেবাসটা হোক পুরোপুরি কমপ্লিট করার পরে বা আদার্স কোনো ম্যাটেরিয়াল থেকে যদি আপনারা পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলেন, তারপরে এই এক্সামগুলো আপনারা ট্রাই করবেন। যারা অলরেডি সফটওয়্যার টেস্টিং সম্পর্কে অল্প বিস্তর জানেন তারা আমি বলবো যে এই প্রথম যেটি রয়েছে কোশ্চেন সেটি ডাউনলোড করে ট্রাই করতে পারেন। এখানে টোটাল 40টা কোশ্চেন থাকে এবং এই অ্যান্সারগুলো আপনারা ডিফারেন্ট একটা পিডিএফে পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনাদের অ্যান্সারগুলো মিলিয়ে দেখতে পারবেন। এতে করে আপনাদের নলেজের ডেপটাও আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। আর পরবর্তী সময়ে আমি দেখিয়ে দিব যে আপনারা যদি ঘরে বসে বাংলাদেশ থেকে আইএসটিকিউবির এক্সাম দিতে চান তাহলে কিভাবে সেটি দিতে পারবেন, সেটা আমি পরবর্তীতে লেটার ফেজে আপনাদেরকে দেখিয়ে দিব। সো চলুন আজকের মূল ভিডিওতে আমরা চলে যাই। ওকে, সো আমি তো বললাম যে আমাদের এই চ্যাপ্টার 2তে আমরা বিভিন্ন ধরনের টেস্টিং নিয়ে আলোচনা করব এবং আরও ইন ডেপথে কী নিয়ে, বিশেষ করে আজকের এই প্রথম ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব, আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস SDLC মডেল টাইপস, ডিফারেন্ট টেস্টিং লেভেলস, ভেরিয়াস টেস্টিং টাইপস, ইম্পর্টেন্স অফ মেইনটেন্যান্স টেস্টিং। সো সবগুলোই আসলে টেস্টিংয়ের ধরন এবং বিভিন্ন লেভেল, কী কী ধরনের লেভেল রয়েছে, কী কী ধরনের টাইপ রয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কী ধরনের রয়েছে এবং মেইনটেন্যান্স টেস্টিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সো নেক্সট যদি আমরা চলে যাই, আমাদের মূল যে টপিক আজকের ফার্স্ট সেটি হলো SDLC। নামটা শুনে যারা অপরিচিত তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। এটি হলো একটা অ্যাক্রোনেম, এটার ফুল মিনিং হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লেটারই একটা করে মিনিং আছে। সো সিম্পলি যদি বলতে চাই এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আসলে কী বা কিসের লাইফ সাইকেল নিয়ে এখানে কথা বলা হচ্ছে, মেইন টপিক হলো হাউ ডু উই ডু স্টাফস, মানে আমরা জিনিসগুলো কিভাবে করব। আচ্ছা, যদিও এইটুকু দেখে আসলে খুব ভালো বোঝা যাচ্ছে না যে হোয়াট ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো আমরা যদি নেক্সটে যাই, এটি একটি থিওরিটিক্যাল লেখা। SDLC is a systematic plan that defines a process and answer what, who, when and how to deliver the software. সো আমরা বলতে পারি SDLC হলো একটা সিস্টেমেটিক প্রসেস বা প্ল্যান, যেটি আসলে পার্টিকুলার কিছু কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে দেয়। যেমন আমরা কি বিল্ড করব, হোয়াট শুড উই বিল্ড, আমরা কার জন্য বিল্ড করব, হু শুড উই বিল্ড, আমরা কখন কোন জিনিসটা তৈরি করব এবং আমরা কিভাবে তৈরি করব। এবং আমি এখানে দেখবেন যে একটি মার্কিং করেছি, হাউটাকে ইন্ডিকেট করে আমি দুইটি প্রসেসের কথা বলেছি, একটা হলো সিকোয়েন্সিয়াল, একটা হলো ইটারেটিভ। এই দুইটা হলো দুই ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, দুইটারই আলাদা আলাদা করে সুবিধা অসুবিধা রয়েছে, ব্যবহারিতা রয়েছে।
মূলত হাউ পার্টটার অ্যান্সারই এই দুই মডেল ইটারেটিভ এবং সিকোয়েন্সিয়াল এই দুইটা অ্যান্সার করে, আর বাকিগুলো হলো ইন জেনারেল। সো আমরা আস্তে আস্তে যখন সামনে যাব জিনিসগুলো জেনে যাব। ওকে, সো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে মডেল রয়েছে মূলত আমরা যদি তিনটা ভাগে ভাগ করতে চাই, এখানে তিনটি রয়েছে। একটি হলো সিকোয়েন্সিয়াল, একটি হলো ইটারেটিভ, আরও একটি রয়েছে যেটি আইএসটিকিউবি তাদের সিলেবাসে ইনক্লুড করেছে। ইন জেনারেলি এটাকে একটু ডিফারেন্ট নামে ইন্ডাস্ট্রিতে চেনা হয়, হুইচ ইজ ইনক্রিমেন্টাল। আর এই ইনক্রিমেন্টাল প্রসেসটা হলো এই ইটারেটিভ প্রসেসের বা মডেলের একটা আপডেট ভার্সন। আপনারা হয়তো বা স্ক্রাম, কানবান বা আদার্স নাম শুনেছেন। এইটাই মূলত এই ইটারেটিভের অ্যাজাইল যে মেথোডোলজি সেটাই মূলত ইনক্রিমেন্টাল। সিকোয়েন্সিয়ালে যদি যাই, সিকোয়েন্সিয়ালে আমাদের দুই ধরনের মডেল রয়েছে, একটা হলো ওয়াটারফল মডেল আর একটা হলো ভি মডেল। ইটারেটিভে রয়েছে স্পাইরাল মডেল অ্যান্ড প্রোটোটাইপিং, অ্যান্ড ইনক্রিমেন্টালে সো ইনক্রিমেন্টালটা এখানে বলা হচ্ছে আনডিফাইন্ড প্রসেস। এটার কারণ হলো ইনক্রিমেন্টাল প্রসেসটা এক এক অর্গানাইজেশন, এক এক কোম্পানি, এক এক টিম এক একভাবে ডেভেলপ করে বা এক একভাবে ফলো করে। এটার নির্দিষ্ট কোনো রুলস বা নির্দিষ্ট কোনো স্পেসিফিক মডেল নেই। এক এক কোম্পানি যেহেতু এক একভাবে ফলো করে তাই এটাকে আনডিফাইন্ড বলা হচ্ছে। নেক্সটে যদি আমরা চলে যাই, এখানে আপনারা যেই ইমেজটা দেখতে পাচ্ছেন অনেক কমপ্লেক্স একটা ইমেজ, এইটি মূলত একটা ওয়াটারফল মডেল। সো ওয়াটারফল মডেলটা আসলে কি বা কীভাবে কাজ করে, আপনারা যারা ঝর্ণা দেখেছেন বা ঝর্ণা দেখতে গেছেন তারা দেখবেন যে ঝর্ণার পানি আস্তে আস্তে উপর থেকে স্টেপ বাই স্টেপ পাথরের মধ্য দিয়ে একদম নিচে পড়ে। আচ্ছা, আমাদের একদম টপে রয়েছে এখানে অ্যানালাইসিস এবং একদম লাস্টে রয়েছে বা নদীর সাইডে রয়েছে মেইনটেনেন্স। বিষয়টা আসলে কি? সো অ্যানালাইসিস আমরা জানি যে আমাদেরকে কি করতে হবে, কতটুকু করতে হবে, এই সব জিনিসগুলো যেগুলো আমরা চ্যাপ্টার ওয়ানে অলরেডি দেখে এসেছি, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা। এবং আমরা বেসড অন রিকোয়ারমেন্টস আমরা 10টা ফিচার অ্যানালাইসিস করে বের করলাম। এরপর এই অ্যানালাইসিস যা করলাম বা যেই জিনিসগুলো আমরা ডিসাইড করলাম তার উপরে বেস করে আমরা ডিজাইন করি যে কিভাবে আসলে এই ফিচারগুলোকে আমরা তৈরি করব বা বিল্ড করব বা কি কি জিনিসের মধ্যে থাকবে। এরপর আমাদের ডিজাইনিং পার্টটা যখন শেষ হয়ে যায়, সো এই ডিজাইনিংয়ে আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম যে আমাদের ইউএমএল ডায়াগ্রাম, আমাদের বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, গ্রাফস বা আমাদের টেস্টারদের বা কিউএদের পার্ট থেকে বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ডকুমেন্ট, এগুলো বা আমরা কিভাবে আসলে আমাদের টেস্টিংগুলো করব, এই জিনিসগুলো এই ডিজাইন ফেজে করা হয়ে থাকে। দেন ডেভেলপমেন্ট ফেজে এসে আমরা সেই 10টা ফিচারকে কোডাররা এই রিকোয়ারমেন্টগুলো নিল, ডিজাইনটা দেখলো, তার উপরে বেস করে জাস্ট কোডগুলো করে দিল। এরপর এই কোডটা কাজ করে কিনা আমাদেরকে অ্যানালাইসিস এবং ডিজাইনের উপরে বেস করে কিউএরা সেইটা টেস্ট করবে। এরপর সেটা ডিপ্লয়মেন্ট হবে এবং আলটিমেটলি প্রতিটা প্রোডাক্ট বা প্রজেক্টেরই একটা মেইনটেনেন্স পিরিয়ড থাকে। মেইনটেনেন্স পিরিয়ড হলো কতদিন ধরে আমরা ক্লায়েন্টকে বা কাস্টমারকে সাপোর্ট দিব, কোনো রকমের সমস্যা হলে তারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে, এই বিষয়টা। আর এই টেস্টিং ফেজে এসে যদি আমাদের কোনো ইস্যু ধরা পড়ে তাহলে সেই ইস্যুটা বাগটা আমরা আবার অ্যানালাইজিং ফেজে নিয়ে যাই, যে দেখি আমাদের অ্যানালাইজিংয়ে কোনো ভুল ছিল কিনা, তারপর তার উপরে বেস করে আমাদের ডিজাইনের কোনো চেঞ্জের প্রয়োজন পড়বে কিনা, অ্যান্ড আলটিমেটলি আবার ডেভেলপমেন্ট হয় এবং আবার টেস্টিং হয়, যেই পর্যন্ত আমাদের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা মোটামুটি স্যাটিসফাই না হই যে আমাদের সিস্টেমটা মোটামুটি স্টেবল এবং রেডি টু ডেলিভার, অল নোন ইস্যুস আর বিং রিজলভ, সকল জানা ইস্যুগুলো রিজলভ হয়ে গেছে, তখন আমরা এটা ডিপ্লয়মেন্টে চলে যাই। এই লাইফ সাইকেলটা চলতেই থাকে। আচ্ছা, এখানে কথা শুনে মনে হতে পারে ব্যাপারটা তো খুবই সিম্পল এবং আমরা তো মূলত তাই করি বা তাই করা উচিত, কিন্তু ওয়াটারফল যখন আমরা ফলো করি তখন মূলত এই অ্যানালাইজিং ফেজটা অনেক লম্বা সময় ধরে চলে এবং এই লম্বা সময় ধরে অ্যানালাইজিং ফেজটা যখন চলে তখন কিন্তু ডিজাইনারদের হাতে তেমন কোনো কাজ থাকে না। ওকে, অ্যানালাইজিং ধরুন যে ডান হয়ে গেল, ডিজাইনাররা বিভিন্ন কিছু ডিজাইন করা শুরু করলো, ইন্টারফেসটা কেমন হবে, কি কি ধরনের ডায়াগ্রাম থাকবে, ইয়ার ডায়াগ্রাম, অবজেক্ট ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম তারা বিল্ড করতে থাকে এবং এই মোমেন্টে ডেভেলপারদের আসলে কোনো কাজ নাই, তারা হয়তো বা খুব বেশি কাজ করে না এবং টেস্টারদের তো বলতে গেলে কোনো কাজই নেই, কারণ টেস্টারদের ওয়েটিং করা লাগে। কারণ ওয়াটারফল মডেলের মূল যেই ফিলোসফি সেটাই হলো একটা স্টেপ শেষ না করে আমরা আরেকটা স্টেপ ধরবো না। সো অ্যানালাইজিং ধরুন যে 6 মান্থস ধরে আপনার একটা প্রোডাক্টের অ্যানালাইজিং চললো, সো তারপরে ডিজাইন ধরুন যে আরও 2 মাস ধরে চললো,
তারপর ডেভেলপমেন্ট ধরুন আরও 2 থেকে 3 মাস চললো। সো টোটাল 6, 3, 9, 11 মাস ধরে আমাদের অ্যানালাইজিং, ডিজাইন এবং ডেভেলপমেন্ট চলছে। আলটিমেটলি 12তম মাসে এসে আমরা টেস্টিংগুলো শুরু করলাম। টেস্টিং করতে এসে দেখলাম কিছু বাগ তো পাওয়া গেল, ধরুন 50টা ইস্যু পাওয়া গেছে 10টা ফিচারে। তাহলে আমি একটু আগে যেটা দেখালাম যে আমাদের এই লাইফ সাইকেলটা বারবার চলতেই থাকে। আমরা আবার অ্যানালাইজিং ফেজে যাবে এবং অ্যানালাইজিং শেষ না হওয়া পর্যন্ত ডিজাইনার কিন্তু ওর মধ্যে কোনো হাত দিবে না। ডিজাইনার জানে ইস্যু কোথায় আছে, কী ধরনের ইস্যু, কিন্তু সেখানে কিন্তু তারা হাত দিবে না এবং ডেভেলপমেন্টও কাজটা শুরু করবে না। এবং আলটিমেটলি যখন এটা ডিপ্লয় হবে, মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেটা মার্কেটে নামবে, তখন এই পুরো সফটওয়্যারটা একদম হোল প্যাকেট হয়ে কমপ্লিট হয়ে সেটা সফটওয়্যারে নামবে এবং মেনটেন্যান্স ফেজটাও তারপর থেকে স্টার্ট হবে। তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটারফল মডেলে একটা স্টেপ শেষ না হয়ে যেহেতু আমরা আরেকটা স্টেপে যেতে পারি না, তাই আমাদের এক একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে অনেক লম্বা সময় বসে থাকতে হয় এবং এর কস্টিংটাও কিন্তু অনেক বেশি। কারণ আমরা যখন কোনো একটা ইস্যু পাবো, এটা কিন্তু ডিরেক্টলি আবার অ্যানালাইজিং ফেজে চলে যাবে, আবার হয়তো 2-3 মাস সময় লাগবে বা 1 মাসই লাগুক। প্রতিটা স্টেপে যদি 1 মাস করেও লাগে, 3 মাস পরে আবার টেস্টিংয়ের কাছে আসলো। আগে ছিল 50টা ইস্যু, এখন সলভ হয়ে দেখা গেল যে 10টা ইস্যু আছে, তার মধ্যে নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে 5টা আর আগের 5টা রয়ে গেছে, 45টা হয়তো বা সলভ হয়েছে। আবার কিন্তু ঘুরে এটা অ্যানালাইজিংয়ে চলে যাবে এবং এভাবে বারবার যদি চলতেই থাকে, আপনারা বুঝতেই পারছেন যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কমপ্লিট করতে একদম পুরো ডিপ্লয়মেন্ট বা মার্কেটে রিলিজ করা পর্যন্ত অনেক লম্বা একটা সময় চলে যায়। এবং এই সময় আসলে এই সফটওয়্যার থেকে যে ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু কোনো আউটপুটও পায় না, কোনো বেনিফিটসও পায় না। এইটা হলো ওয়াটারফল মডেলের একটা সবচেয়ে বড় যে সমস্যা তা ছিল। বাট স্টিল এটা সমস্যা থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে এখনও ওয়াটারফল মডেল, একটু পরে আমি আপনাদেরকে বলবো কোন ক্ষেত্রে এখনও ইউজ করা হয়। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু একটা সফটওয়্যার টেস্টিং প্রিন্সিপাল রয়েছে যে আর্লি টেস্টিং সেভস টাইমস অ্যান্ড মানি, এই বিষয়টা কিন্তু এখানে হয় না, কারণ আর্লি আমরা টেস্ট করতেই পারি না, টেস্টারদের বসেই থাকতে হয়। এটা এই প্রিন্সিপালের সাথে একটু সাংঘর্ষিক, এই কারণে ওয়াটারফল মডেল বর্তমানে খুব একটা পপুলার না। এরপর চলে আসি আমরা ইটারেটিভ মডেলে, বা যেই কাজটা আমরা বারবার ঘুরে ফিরে করব। এখানে একটা মজার বিষয় হলো ইটারেটিভ মডেলেও কিন্তু আমরা ওয়াটারফল মডেল বা ইনক্রিমেন্টাল মডেলটা ফলো করি, কিন্তু এই প্রতিটা কাজই আমরা ছোট ছোট অংশের মধ্যে ভাগ করে করে করি। অ্যানালাইজই আমরা করি, তারপরে আমরা ডিজাইন করি, তারপরে ডেভেলপমেন্ট করি, সেম অ্যাজ ওয়াটারফলের মতো, কিন্তু এই ডিউরেশনটা হয় খুবই কম বা খুবই অল্প সময়ের জন্য। মানে অ্যানালাইজিং ধরুন 1 সপ্তাহ হলো বা 1টা বা 2টা ফিচারের উপরে হলো, সেটা ডিজাইনে চলে গেল। অ্যানালাইজিং যারা করছে তারা হয়তো 3 এবং 4 নাম্বার ফিচার নিয়ে অ্যানালাইজিং শুরু করছে, আর ইন দ্য মিন টাইম 1 এবং 2 নাম্বার ফিচারটা ডিজাইন করা শুরু হয়ে গেছে। ধরুন 1 নাম্বার ফিচারটা ডিজাইন করা শেষ হয়ে গেছে, এটা ডেভেলপারদের কাছে চলে যায়, তারা 1 নাম্বার ফিচার ডেভেলপমেন্ট করতে থাকে এবং ইন দ্য মিন টাইম এটা ডেভেলপমেন্ট করা হয়ে গেলে এটা টেস্টারদের কাছে চলে আসে 1 নাম্বার ফিচারটা, এবং যদি এখানে কোনো ইস্যু পাওয়া যায় তারা খুব দ্রুত এটা অ্যানালাইজিং টিমের কাছে আবার পাঠিয়ে দিতে পারে বা ডিজাইনিং টিমের কাছে পাঠিয়ে দিতে পারে। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, এই 2টা মডেল নিয়ে যে কথা বললাম, একটা হলো ইটারেটিভ মডেল আর একটা হলো সিকোয়েন্সিয়াল মডেল, এই 2টার মধ্যে ভালো কোনটা বা কোনটা আমরা ইউজ করব, কখন ইউজ করব, এটা হলো লাখ টাকার কোশ্চেন। ভালো মন্দ আসলে এইভাবে করে এক্স্যাক্টলি বলা যাবে না। আসলে আপনি কোন কাজে বা কোন ধরনের প্রজেক্টে কোন ধরনের মডেল ইউজ করবেন সেটা আপনার প্রজেক্টের নেচারের উপরে ডিপেন্ড করবে, বা এটা মূলত যদিও আমাদের কিউদের জন্য অতটা মাথা ব্যথা না, বাট আমাদের জানা দরকার। ফর এক্সাম্পল, আমরা ক্রুশাল কোনো সিস্টেম নিয়ে যদি কাজ করি, আচ্ছা ইটারেটিভ মডেলে আমরা যেটা দেখলাম যে ছোট ছোট করে চাং করে সেম কাজই আমরা ওয়াটারফলের মতো বারবার করছি, আমাদের 1টা 2টা করে ফিচার রেডি হচ্ছে, কিন্তু ওই ফিচারটা স্টিল কিন্তু আমরা যদি চাই মার্কেটে রিলিজ করতে পারবো না সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, এভিয়নিক টাইপের প্রোডাক্ট, মানে বিমান রিলেটেড, বিমানের ট্রাফিক কন্ট্রোল বা বিমানের সফটওয়্যার, এই ধরনের প্রোডাক্ট। ক্রুশাল মেডিকেল ডিভাইস, আমাদের যেমন মেডিকেল ডিভাইস রয়েছে, যেসব জিনিস দিয়ে আমাদের টেস্টিং করা হয় সেখানেও কিন্তু সফটওয়্যার থাকে, এই ধরনের ডিভাইস। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর নিউক্লিয়ার রিলেটেড কোনো কিছু বা স্পেসশিপ, এই ধরনের কাজে আমরা যদি ছোট ছোট পার্ট কমপ্লিট করে আমরা যদি সেটা ডেলিভারি দেই বা সেটাতে ইউজ করা শুরু করে ক্লায়েন্টরা, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ একটা এভিয়েটিক সিস্টেম বা একটা মেডিকেল ডিভাইসের হোল প্যাকেজটাই কিন্তু একবারে যেতে হবে একদম পুরো ত্রুটিহীন অবস্থায়। একটু ছোট ছোট পার্ট দিয়ে কিন্তু আসলে এই সফটওয়্যারগুলো কাজ হবে না।
এই ধরনের ক্ষেত্রে আমরা সিকোয়েন্সিয়াল মডেলগুলো ইউজ করব, কারণ সিকোয়েন্সিয়াল মডেল এবং এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হাতে টাইমও অনেক থাকে, বছরের পর বছর থাকে, অতটা প্রেশার থাকে না, বা প্রেশার থাকলেও সেটা একটা নির্দিষ্ট টাইমলাইন মেনটেন করে। আর ধরুন একটা ই কমার্স সাইট, বা ধরুন কোনো একটা এমন কোনো একটা সাইট যেটার 2-3টা ফিচার দিয়ে একটা বিজনেসকে রান করা পসিবল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইটারেটিভ যেই আমাদের মডেলগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি, কারণ সেখানে 1-2টা ফিচার গেল, সেটা দিয়ে দেখা গেল যে বিজনেসের একটা পার্ট হয়তো রান করে দেওয়া যাচ্ছে, যে প্রোডাক্ট কার্টে অ্যাড করলাম এবং প্রোডাক্টটাকে চেক আউট করলাম, এইটুকু পর্যন্ত আমার ডান। ওইখানে বিকাশ, রকেট বা ব্যাংকের ইন্টিগ্রেশন করা, বা ওখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইন্টিগ্রেট করা, বা থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইটের থেকে ডাটা ইন্টিগ্রেশন করা, এগুলো যদি আমি ওই মোমেন্টে নাও করি, স্টিল ওই সফটওয়্যারটা মার্কেটে যাওয়ার পরে ওইটা দিয়ে কিন্তু এন্ড ইউজার বা ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু কিছুটা বেনিফিটস পাবে এবং কাজ কিন্তু চালিয়ে নিতে পারবে, এবং ওইটার জন্য কারো লাইফ থ্রেট হবে না, কারো লাইফের রিস্ক থাকবে না। সো ওই ধরনের ক্ষেত্রে আমরা ইটারেটিভ মডেলটা ইউজ করতে পারি। ওকে, আমরা আজকের ভিডিওর মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিও শেষ করার আগে আরেকটা টপিক আমরা একটু আলোচনা করব, যেটাকে বলা হয় হলো শিফট লেফট অ্যাপ্রোচ বা আর্লি টেস্টিং অ্যাপ্রোচ। আমরা যে সিকোয়েন্সিয়াল মডেলগুলো দেখলাম সেখানে আপনারা দেখেছেন যে প্রতিটা ফেজের যেই আমাদের বিভিন্ন পার্টি রয়েছে, যেমন অ্যানালাইজিং ফেজ, ডিজাইন ফেজ, সবাইকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করতে হয়, তারপর এটা টেস্টারদের কাছে আসে, এবং এই পর্যন্ত টেস্টারদের আসলে বসে থাকতে হয়, ওয়েট করতে হয়। ব্যাপারটা আসলে পুরোপুরি ট্রু না। বর্তমান সময়ে বিশেষ করে লেটেস্ট ফেজে, আগে ব্যাপারটা এরকমই ছিল, কিন্তু এখন আমি তো বললাম কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু বিশেষ প্রজেক্টের ক্ষেত্রে আমাদেরকে স্টিল সিকোয়েন্সিয়াল মডেলটা ফলো করতে হয়। সো এই সকল ক্ষেত্রে টেস্টাররা আসলে কী করে? টেস্টার কি বসে থাকে? না, টেস্টাররা আসলে বসে থাকে না। তখন এই টেস্টার যে রয়েছে তাকে টান দিয়ে বাম দিকে শিফট করিয়ে অ্যানালাইজিং ফেজে নিয়ে আসা হয়। এই কারণেই এই প্রসেসটার নাম হলো শিফট লেফট অ্যাপ্রোচ বা আর্লি টেস্টিং অ্যাপ্রোচ। তো অ্যানালাইজিং ফেজে এসে টেস্টাররা কী করে? আমরা চ্যাপ্টার 1-এ দেখেছিলাম যে টেস্টাররা চাইলে যে রিকোয়ারমেন্ট রয়েছে যেটার উপরে বেস করে অ্যানালাইজিং করা হচ্ছে, এই সফটওয়্যারটা আসলে বিল্ড করা যাবে কি না, বিল্ড করতে কী কী জিনিসের প্রয়োজন, এবং কারা কারা বিল্ড করতে পারবে, কী কী টেকনোলজি ইউজ করবে, এই জিনিসগুলো তারাও রিভিউ করতে পারে, এবং বিশেষ করে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, বিজনেসের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোকে তারা রিভিউ করতে পারে, এবং রিভিউয়ের মাধ্যমে সেখানে যদি কোনো অসঙ্গতি খুঁজে পায় সেটা কিন্তু তারা এই ফেজেই বলে দিতে পারে। এই কারণে তাদেরকে অনেক লেট পর্যন্ত, টেস্টিং ফেজ পর্যন্ত ওয়েট করার কোনো প্রয়োজন পড়ে না। তারপর যখন ওইখানে কাজগুলো শেষ হয়ে গেল, তারা ডিজাইনিং ফেজে চলে আসতে পারে, এবং ডিজাইনিং ফেজে এসেও তারা কিন্তু বিভিন্ন ডিজাইন ঠিকমতো আছে কিনা, একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের, আমি যদি এখানে অবজেক্ট বলছি আপনাদের অনেকের কাছে আননোন লাগতে পারে, এগুলো নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। অবজেক্ট কি, ইউএমএল ডায়াগ্রাম কি, রিলেশনশিপ ডায়াগ্রাম কি, ইআর ডায়াগ্রাম কি, বা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম কি, বা মাইন্ড ম্যাপ ডায়াগ্রাম কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সো একটার সাথে আরেকটা রিলেশনশিপ যে ডিজাইন করা হচ্ছে, এই ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা, এগুলোও কিন্তু তারা এই ফেজে এসে দেখতে পারে। প্লাস এখানে এসে তারা এটাও রিয়ালাইজ করতে পারবে যে এই টেস্টিংটা করার জন্য তাদের কী ধরনের জিনিস দরকার, মানে টেস্টারদের কী ধরনের জিনিস দরকার হতে পারে। তো এই ফেজে এসে তারা রিয়ালাইজ করবে, আচ্ছা আমাদের তো একটা ডামি ডেটাবেস দরকার, যেখানে ডামি কিছু অল্প কিছু ডাটা থাকবে যেটার উপরে আমরা টেস্টিং করব। সো আমরা এই জিনিসগুলো তৈরি করব, এবং ডেটাবেসগুলো যখন তৈরি করব সেখানে এই ধরনের ডেটাগুলো আমরা রাখবো। সো এই ডিজাইন ফেজেও কিন্তু তারা এই ডিসিশনটা নিয়ে নিতে পারে। পরবর্তী ফেজেও কিন্তু তারা হেল্পফুল হতে পারে। একজন টেস্টারের যদি কোডিং রিলেটেড নলেজ থাকে, যারা একটু সিনিয়র টেস্টার, তারা কিন্তু ডেভেলপারদের ইউনিট টেস্টিং রাইটিংয়ের ক্ষেত্রেও হেল্প করতে পারে। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতেই কিউএদের ইউনিট টেস্ট করার ক্যাপাবিলিটি আছে কিনা এইটা ইন্টারভিউয়ে চেক করা হয়, কিন্তু আলটিমেটলি ফাইনালি খুব কমই ইউটিলাইজ করা হয়। বাট স্টিল আমরা যেহেতু লার্নিং করছি, সো জানার জন্য যে আপনার যদি কোডিং এক্সপিরিয়েন্স থাকে, অটোমেশন টেস্ট, ফুললি অটোমেশন টেস্ট করার আগেও বা ইউআই অটোমেশন টেস্ট করার আগেও আপনারা চাইলে ইউনিট টেস্টেও ডেভেলপারকে হেল্প করতে পারেন। আপনারা টেস্ট কেস লিখতে পারেন ইউনিট ওয়াইজ, ডেভেলপাররা সেগুলোর উপরে টেস্ট করবে, রিকোয়ারমেন্টের উপরে বেস করে মূলত আপনি ইউনিট টেস্টগুলো লিখবেন, এবং অনেক আগেই এই টেস্টিং ফেজে আসার আগেই কিন্তু ইস্যুগুলো ধরা পড়ে যাবে। সো সিকোয়েন্সিয়াল মডেলে যে টেস্টারদের বা কিউএদের একেবারেই বসে থাকতে হয় বিষয়টা এরকম না, বর্তমানে সিচুয়েশনে একদমই না। এই বিষয়টাও আমরা জেনে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে।
নেক্সট ভিডিও খুব শীঘ্রই চলে আসছে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করে দিবেন এবং যারা কিউএ শিখতে আগ্রহী বা টেস্টিং শিখতে আগ্রহী বা আইএসটিকিউবি এক্সাম দিতে আগ্রহী তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।